This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শুভ সন্ধ্যা সবাইকে। অনেক ঘটনা আপনারা দেখছেন, অনেক ঘটনা আপনারা দেখেন, যে ঘটনার অভিঘাত আপনাদের বেশ কিছু প্রশ্ন করায়, সে প্রশ্নের উত্তর আপনারা খুঁজতে চান। ঠোঁটকাটা আপনাদের সে প্রশ্নেরই প্রতিনিধিত্ব করে। আজ রোববার ঠোঁটকাটা, আমি শুভজিৎ। আর ঠোঁটকাটা হাজির মানেই আপনাদের সেই সব প্রশ্নগুলোও কিন্তু আমার সঙ্গে হাজির। তার কারণ বেশ কিছু ঘটনা সাম্প্রতিককাল আপনি দেখেছেন, দেখে কখনো রেগে গিয়েছেন, কখনো আপনার খুব ভালো লেগেছে। সে সব কিছুই বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। সে প্রশ্নের উত্তর খুঁজবেন, হ্যাঁ, কিন্তু সে প্রশ্নগুলো তো সরাসরি করতে হবে। সে প্রশ্নগুলো করার তো সাহস চাই। সে প্রশ্ন তো চুপ করে থাকলে করা যায় না। সে প্রশ্ন আমি ঠোঁটকাটা আজ করব। হ্যাঁ, আপনাদের প্রশ্নের আবারও প্রতিনিধিত্ব করব আজ। যা যা ঘটনা সাম্প্রতিকতম ঘটলো, আজ ঘটলো সারাদিনে, সেই সমস্ত ঘটনাগুলো এক এক করে দেখাবো। দেখানোর পর সে প্রশ্নগুলো আসবে, সে প্রশ্নের উত্তর খুঁজবো। কারণ আমি ঠোঁটকাটা, আমরা ভয় পাই না, আমরা সাহসের সঙ্গে সে প্রশ্ন তুলি। আজ রোববার, হ্যাঁ, একই রোববার, তার উপর আবার শেষ ডিসেম্বরের ঠান্ডা। শীতকাতরে বাংলা একটু দেরি করেই তো ঘুম থেকে উঠবে, এটা খুব স্বাভাবিক। অনেকে তাই উঠলেন একটু দেরি করে। সকালের ওই ওমটা, শীতের সঙ্গে সে ওমের লড়াই চলল। আর যারা সকাল সকাল গুড মর্নিং দেখলেন, বুঝতে কি আর বাকি থাকলো বলুন? দিনটা কেমন যাবে? মর্নিং শোজ দ্য ডে, ওই যে কথায় বলে মর্নিং শোজ দ্য ডে, সেটাই একটু দেখুন নিজেই আপনারা। তখন ঘুম ভেঙেছে রাজপথে, ক্রমেই গতিময় তিলোত্তমা। কুয়াশার চাদর সরিয়ে সবাই দৌড়চ্ছেন, এগোচ্ছেন, হাঁটছেন। আজ ঠোঁটকাটার প্রথম প্রশ্ন এই ছবি দেখার পর, হ্যাঁ জানি তো আপনাদেরও, তাই তো করছি। এই যা দেখলাম, সেটা কি কুয়াশা নাকি ধোঁয়াশা? ধোঁয়াশা কেন? সুপার সানডেতে ধোঁয়াশা যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হবে কি হবে না, হবে কি হবে না, সেটা সকালে ধোঁয়াশার মতোই ছিল। প্রশ্ন সেখানেই। রাজ্যপাল অপসারণের নির্দেশ দিয়েছেন, তাহলে উপাচার্য থাকতে পারবেন কি সমাবর্তনে? এই টেকনিক্যাল প্রশ্নটা তখন ওঠে। এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নের। হ্যাঁ, এটাও আপনাদেরই প্রশ্ন, আমি জাস্ট বলছি উত্তরের জন্য। আচ্ছা, এই যে ধোঁয়াশার কথা বললাম, সেই ধোঁয়াশাকেই শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে? রোববার তো আবার টেট ছিল। টেট, হ্যাঁ, টিচার্স এলিজিবিলিটি টেস্ট। এবছর মোট টেট পরীক্ষার্থীর সংখ্যা 3,09,054। হ্যাঁ, এখানে এই সংখ্যাটা আরও একটা বিষয় জানাচ্ছে। অনেকের মনে আছে, অনেকের মনে নেই। এই সংখ্যাটা গতবারের থেকে অর্ধেক। এই সংখ্যাটা গতবারের থেকে অর্ধেক। হকের চাকরি চেয়ে ধর্নাতলায় তারা ঠাঁই বসে আছেন। তার মধ্যে আবার একটা টেট। গত বছরও টেট হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। কিন্তু এখনও চাকরি হয়েছে কি? টেট হচ্ছে, চাকরি হচ্ছে না। বিস্ময়কর নয়? প্রশ্ন জাগবে না? অফকোর্স প্রশ্ন জেগেছে। আমাদের প্রত্যেকের মনে প্রশ্ন জেগেছে। যারা দিনের পর দিন রাস্তায় বসে আছেন, তারা সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছেন। আর TV9 বাংলা শুধুমাত্র সেই সমস্ত খবর দেখানোর জন্য খবর দেখায় না। TV9 বাংলা সবসময় আপনাদের পাশে আছে, আপনাদের সঙ্গে আছে, আপনারাও। আরও একটা টেট, এবং সেক্ষেত্রে আবারও সেই প্রশ্ন। আর ধোঁয়াশা ঠিক সেই জায়গায়, আবারও একটা টেট। কিন্তু চাকরি কবে মিলবে? প্রশ্নগুলো সহজ, আর উত্তর জানা নেই। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, সব ব্যবস্থা কমপ্লিট? তাদের সকলকে শুভেচ্ছা। টেট পরীক্ষা তো বাৎসরিক প্রহসন দিবস, এটা টেট পরীক্ষা বলা উচিত না। সে নিয়োগ কবে হবে? রাজ্য সরকার নিয়োগের চেষ্টা করছেন। এই ধরনের প্রতিভা প্রতি বছর টেট হচ্ছে, কিন্তু নিয়োগ হচ্ছে না। এখনো 17 সালের নিয়োগ আটকে আমরা 22-এ পাস করে বসে আছি, এখনো নিয়োগ হয়নি, আবার নতুন করে টেট। বুঝলেন? চুম্বকে, মানে ইন আ নাটশেল, এটাই হলো টেট। টেটের মুড বলা যেতে পারে। মানে বছর বছর টেট হচ্ছে, কিন্তু চাকরিটা কবে মিলবে এ প্রশ্নের উত্তর হাতড়াতে হচ্ছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা অর্ধেক। কিছুক্ষণ আগেই আপনাদের বললাম, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 3,09,054। আবারও বলছি, এবার
টেট পরীক্ষার্থীর সংখ্যা মোট 3,09,054। তার মধ্যে আজ পরীক্ষায় বসলেন 2,72,639 জন। তাহলে পরীক্ষা কতজন দেননি? বিয়োগ করলে কি পাওয়া যাচ্ছে? পরীক্ষা দেননি 36,415 জন। মানে ফর্ম জমা দিয়েও পরীক্ষা দিলেন না এই 36,415 জন। কিন্তু কেন দিলেন না? বর্ধমানের ছবিটা তার জন্য আমাদের দেখতে হবে। সেখানে টেট শেষ হলো, আর তারপর সেখানে কি হলো, যেটা হলো সেটা কতটা প্রাসঙ্গিক এই সমসাময়িক ঘটনার নিরিখে অবশ্যই দেখতে হবে। দেখুন প্লিজ। আমাদের পরীক্ষা নিচ্ছে, আমাদের বসিয়ে রেখেছে দিনের পর দিন, ঠিক আছে। আজ কোর্টে কেস, আজকে এ কেস তা কেস করে ঝুলিয়ে রেখেছে সরকারের শুধু অনিচ্ছার জন্য। সরকারের সদিচ্ছা থাকলে, মমতা ব্যানার্জি সদিচ্ছা থাকলে আমরা নিয়োগ হব, মানে আমাদের নিয়োগ হবেই। অবশ্যই কষ্ট করে এসেছি, 300 টাকা মজুরি কাজ করি, সে একদিনের মজুরি বাদ চলে গেল আজকে শুধু পরীক্ষা দেওয়ার জন্য। 22-এর পর এসে দিলাম, 22 পাস হয়ে আছি, ঠিক আছে। দেখা যাক, সরকারের উপর ইচ্ছা আছে। দ্বিতীয় টেট পরীক্ষা কেন? আগের নিয়োগটা না করে কেন ফের টেট পরীক্ষা? এটা কি উৎসব নাকি বছরের পর বছর হবে? আজকে আমরা প্রতিবাদ করলাম যে আমরা শুধু টেট শুধু নিলেই হবে না, আমাদের নিয়োগও চাই, আমরা এটাই চাইলাম। এক কথায় বলি আপনাদের আরও একবার, যাদের কথা শুনলাম তারা পরীক্ষাও দিলেন, আবার প্রতিবাদও করলেন তারা। এদিকে টেট শেষ হলো, যা এতক্ষণ ধরে বলছিলাম আপনাদের। ওদিকে কি হলো, মানে অন্য একটা প্রান্ত তো আমাদের দেখতে হবে। ওদিকে ছিপ নিয়ে গেল বোয়াল মাছে, বলতে বাধ্য হচ্ছি, ওদিকে ছিপ নিয়ে গেল বোয়াল মাছে। টেট চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো প্রশ্নপত্র, মানে যে প্রশ্ন নিয়ে তারা পরীক্ষা দিতে যাবেন সেই প্রশ্ন ভাইরাল হয়ে গিয়েছে, এবং ভাইরাল প্রশ্নপত্র ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে, যেটা খুব স্বাভাবিক। পরীক্ষার্থীদের দাবি, মানে পরীক্ষার্থীদের একাংশই দাবিটা করছেন, এটা বললে বোধহয় ঠিক বলা হয়, যে ভাইরাল প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষা কেন্দ্রের প্রশ্নের মিল রয়েছে, তার মানে সেটাকে লিক বলা যেতে পারে। টেটের এ সেটের সঙ্গে ভাইরাল প্রশ্নপত্রের সেট মিলে যাচ্ছে, যেটা আমরা আপনাদের অ্যান্সার, যেটা আমাদের আপনাদের রেক্ট্যাঙ্গুলার ফর্মে দেখাচ্ছি। এত কিছুর পরে অবাক হয়ে আপনাদের মতন আমিও সেটাই বলবো যে বোঝো কাণ্ড। এত এলাহি আয়োজন, এত বজ্র আটুনি, তারপরেও কি করে এই ফসকা গেড়ো? বিগ স্ক্রিন রয়েছে, প্রচুর কর্মী রয়েছেন যারা কাজ করছেন, প্রত্যেকটি জেলা ধরে ধরে মনিটরিং হচ্ছে। স্যার ইনচার্জ এবং কেউ আনঅথরাইজড কোনো পার্সনের মধ্যে ঢুকতে পারবেন না, এবং যারা ঢুকছেন মানে অফিসার ইনচার্জ বা ভেন্যু ইনচার্জ প্রত্যেককেও কিন্তু ফ্রিস্কিং হয়েই ঢুকতে হচ্ছে, তারাও কিন্তু মোবাইলটা নিয়ে যেতে পারছেন না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের পুরো বায়োমেট্রিক রেজিস্ট্রেশন অফ ক্যান্ডিডেটস হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি বললেন পরীক্ষা শুরুর আগে আর পরীক্ষার পর দেখো তো যে নিম্নলিখিত কোন বছরে 21তম কফ, আচ্ছা এই প্রশ্নটা, হ্যাঁ 124 নম্বর। আচ্ছা তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি, এটা পড়েছে। আচ্ছা আচ্ছা, এটা যদি দেখি, মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় চিহ্নিত করুন, এইটা না? এটা কত নম্বরে আছে? 122। এখানে 122 নম্বরে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে 121 নম্বরে নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটি আছে? আমরা ডিএলএড এরও যে পরীক্ষা দিই, সেই কোশ্চেনও প্রত্যেক বছর বেরিয়ে যায়। আমি এবছর পরীক্ষা দিয়েছি সেকেন্ড ইয়ার, তো সবারই কোয়েশ্চেন পেয়ে গেছিল। এই একজন পরিবেশবিদ, হ্যাঁ এই প্রশ্নটাই ছিল। এই প্রশ্নটাই ছিল, মানে এটা এইবারের প্রশ্ন? হ্যাঁ এইবারে পরীক্ষা। আচ্ছা, আর নিচের দুটো দেখান। 4 মিনিট আগে এই প্রশ্নগুলো ছিল, এগুলাই ছিল, এই অঙ্কগুলি ছিল। হ্যাঁ হ্যাঁ। কলকাতা, হাওড়া কি শিলিগুড়ি, উত্তর থেকে দক্ষিণ একই ছবি। ভাইরাল প্রশ্নে প্রশ্ন তো উঠবেই। সোশ্যাল মিডিয়া একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, এই বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন? না, জানি না। আপনাদের কাছে কোনো খবর আছে প্রশ্ন পাশে? না। অনেকে মোবাইল নিয়ে ঢুকছিল, এরকম আমাদের কাছে কোনো খবর নেই। থ্যাংক ইউ। পর্ষদ সভাপতি বললেন, তারপরই তো সাংবাদিক বৈঠক করতে হলো গৌতম বাবুর ডেপুটিকে। 12টার সময় পরীক্ষা শুরু হয়ে গেছে, তার 1টার সময় ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে কেউ এটাকে মানে কি বলবো, মানে বোর্ডকে মালিপ্ত করার জন্য করার চেষ্টা করেছে, কোনো অসাধু ব্যক্তি এটা করার চেষ্টা করেছে। কালিমালিপ্ত করতেই চক্রান্ত, আর রাজনীতি চুপ করে থাকবে? জায়গায় এমন বেশ কিছু বক্তব্য রয়েছেন, এমন কিছু ব্যক্তি রয়েছেন এই পরীক্ষা সিস্টেমে, যারা হয়তো কেউ সিপিএম সমর্থক, যারা হয়তো কেউ বিজেপি সমর্থক, যারা সরকারের শুভানুদ্দায়ী হন। ডুমুরি জমানায়
পরীক্ষা হবে, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে না? পুরো ব্যবস্থাটা কিন্তু দোকানদারি বানিয়ে দিয়েছে। হোয়াটসঅ্যাপে যে প্রশ্ন ঘুরেছে সেটাই নাকি তাদের প্রশ্ন, যা পরীক্ষা এসেছিল পরীক্ষার্থীরা বলেছে। এই সরকার একটা কোনো পরীক্ষা আজ পর্যন্ত নিতে পারলো না যেটা স্বচ্ছতার সাথে নেওয়া গেল। একটা পরীক্ষা নিতে পারলো না, উদাহরণ হবে না তো আবার। যাওয়ার মধ্যে কেউ ছবি তুলে নিয়ে বাইরে গ্রুপে দিয়ে দিলেন, অন্তর্ঘাত করার জন্য করতে পারেন, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে ততক্ষণে পরীক্ষার্থীরা কিন্তু হলে রয়েছে। অতীতে 2কে 92 বানিয়েছেন, এখন প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছে, পুরোটাই বিক্রি বাটার উপরে। 17 এখনো পর্যন্ত নিয়োগ কমপ্লিট হলো না, 22 এখনো পর্যন্ত ইন্টারভিউ হলো না। 22শে ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল, 23শে ডিসেম্বর আবার পরীক্ষা হচ্ছে। এটা কি লোক দেখানোর জন্য? বা এইসব করে একটা চাঞ্চল্যকর, বিস্ফোরক, ভয়ঙ্কর যেসব কথাগুলো, বিশেষণগুলো আদায়ের চেষ্টা করছেন, তার সঙ্গে পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। আসলে বিষয়টা টেট, কিন্তু দুয়ারে যখন নির্বাচন করা নাড়ে তখন রাজনৈতিক ব্যক্তিত্বরা কেউ কি কখনো কাউকে ছাড়ে না? কেউ কাউকে ছাড়ছেন না, ছাড়েন না তারা। আর এখানেই শেষ হবে এমনটা ভাবারও কোনো কারণ নেই। তার কারণ ব্রিগেডে গীতা পাঠের দিন আজই ছিল টেট, আর ব্রিগেডে সকাল থেকেই সেখানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। এদিকে পরীক্ষা শেষ হলো, ওদিকে ব্রিগেডে খোঁচাটা দিলেন বিরোধী দলনেতা। কি বলে খোঁচা দিলেন শোনাবো আপনাদের। টেটের প্রশ্ন বিক্রি হয়েছে, ফোন করে করে বিক্রি হয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে। পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল। টেটের প্রশ্ন বিক্রি হয়েছে, চাঁচা ছোলা বিরোধী দলনেতা। আর শাসক মুখপাত্র চুপ করে থাকবেন তা হয় নাকি? তারপরেই তো চললো, কি চললো দেখতে হবে। টেটের প্রশ্ন বিক্রি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে। এসব যেমন আমি গতকাল শুভেন্দু অধিকারীকে বলতে দেখেছি যে এই যে ডিসেম্বর মাস, শীতকাল, ঠান্ডা পড়ছে না, গরম লাগছে, এর জন্য দায়ী তৃণমূল। এই যে শীতকালে ডিসেম্বর মাসে আজকে দাঁড়িয়ে আছেন, শীত লাগছে, গরম লাগছে, এর জন্য তো তৃণমূল। সব পুকুর বন্ধ করে গাছ পর্যন্ত লোপাট করে দিলে আপনার যা হওয়া তাই হচ্ছে। এখন ওর মাথাটা পুরো দস্তুর গেছে। যে শুভেন্দু অধিকারী 20 সাল অবধি এই সরকারের সঙ্গে ছিল, আরো দাও করে আরো ক্ষমতা, আরো মন্ত্রিত্ব, গোটা পরিবার নিয়েছে। এটাতে কেউ চাকরি পাবে না। পার স্টুডেন্ট 1000 টাকা ধ্বংস করলো, 500 টাকা আগে নিয়েছে। আজকে যাতায়াত, টিফিন, জলের বোতলে আরো 500 গেল। 1000 টাকা করে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করলো। যদি কোনো পরীক্ষায় তার একটা ফি নির্ধারিত হয়ে থাকে, সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সব দেশ, সব রাজ্যর ক্ষেত্রেই একটা ফি থাকে এবং সেটা রয়েছে। 17 সালে টেটের রেজাল্টের নিয়োগ হয়নি, 22-এ টেটের নিয়োগ হয়নি। তো এখন নিজের গ্রেফতারি এড়াতে সিবিআই এর এফআইআর নেমড তোলাবাজ শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েছে। তা এখন যে কথাগুলো বলছে এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, তো যখন মন্ত্রী ছিল তখন এই ইস্যুতেও প্রতিবাদ করেনি কেন? তখন কেন শুধু আরো ক্ষমতা চাই, আরো ক্ষমতা চাই, আরো ক্ষমতা চাই করেছে? এবারে শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার একটা ললিপপ ধরানোর জন্য। সে নিয়োগ কবে হবে? রাজ্য সরকার নিয়োগের চেষ্টা করছেন এবং মামলা মোকদ্দমা করে আটকে রাখা হয়েছে। ধুমধাম করে তো টেট হয়ে গেল, কিন্তু প্রশ্ন একটাই, ঢাকের দায়ে মনসা বিক্রি হয়ে যাবে না তো? মানে ঘুরে ফিরে প্রশ্ন ফের নিয়োগের স্বচ্ছতা নিয়ে। যা সব বেরিয়ে আসছে তাতে তো আর ঢাক ঢাক গুড়গুড় নেই বলুন। মোদ্দা কথা হলো, রবিবার টেট আয়োজনে পাশ করতে আদৌ কি পারল পর্ষদ? বিরাট আয়োজনে ভরসা রাখা আদৌ কি গেল? 1:51 অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার আধা ঘন্টা আগে কেউ তার হোয়াটসঅ্যাপ সেটা প্রশ্নটা লিক করেছে। যারা ভেতরে আছে তারা কেউই এটা জানতে পারেনি। পরে এটা কেউ সাবোতাজ করার জন্যে বা মজা করার জন্যে বা কাঠি করার জন্যে বা আবার একটা সেন্সেশন করার জন্য এটা করেছে। টেট পরীক্ষা তো বাৎসরিক প্রহসন দিবস, এটা টেট পরীক্ষা বলা উচিত না। অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, আপনি ফর্ম ফিল আপ করবেন, ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা, তারপরে দেখা যাবে পরীক্ষা ভালো দিয়ে এসে বাবা মাকে বলবেন যে চাকরি হবে, পরে দেখবেন পাশের বাড়ি 3rd ডিভিশনে পাশ করা তৃণমূল নেতার ছেলের চাকরি হয়ে গেছে। অবান্তর কথা। বরং সুকান্ত মজুমদাররা বলুন, রেলের শূন্যপদগুলো কবে পূর্ণ হবে? কেন্দ্রীয় সরকারের যে শূন্যপদগুলো রয়েছে সেগুলো কবে পূর্ণ হবে?
বিজেপি নেতৃত্ব জবাব দিন যে নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন বছরে 2 কোটি চাকরি, 10 বছর 20 কোটি চাকরি হওয়ার কথা, তার বদলে আরও 10 কোটি লোকের চাকরি চলে গেছে, কর্মসংকোচন হয়েছে। অথবা যে 15 লক্ষ টাকা দিয়েছিল তার চাকরি হবে। তো বাৎসরিক প্রহসন দিবসে শুভেচ্ছা থাকবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের শূন্যপদ, সেগুলো এড়িয়ে শুধুমাত্র রাজ্যে জট তৈরি করে সস্তা রাজনীতি করা। আমরা বারবার বলছি বিরোধীদের, তরুণ প্রজন্মকে নিয়ে দয়া করে চাকরির রাজনীতি করবেন। চাকরি মানেই তো কর্ম, আর গীতায় তো লেখাই রয়েছে কর্মই সবচেয়ে বড় ধর্ম। জয় গীতা। প্রচুর মানুষ এসেছেন, গাড়ি বন্ধ, লঞ্চ বন্ধ, টেট পরীক্ষা, মানে অমুক তমুক। গীতা পাঠের দিনই টেট, তাই পরীক্ষা কেন্দ্রের দুয়ারেই গীতা হাতে। যে 3,09,000 ক্যান্ডিডেটকে বঞ্চিত করা হয়েছে যারা গীতা পড়তে পারেনি, তার সাথে আরও তার ক্যান্ডিডেট রয়েছে, তার ক্যান্ডিডেটের হাজব্যান্ড বা মানে গার্জিয়ানস রয়েছে, তারাও পড়তে পারেনি। পরীক্ষা কেন্দ্রেই গীতা বিতরণ। এবার পর্ষদ সভাপতির গাড়ির সামনে কেমন হচ্ছে পর্ষদ সভাপতিকে গীতা দিতে পারলেন কি? পর্ষদ সভাপতিকে দিলাম, দেওয়ার চেষ্টা করলাম, দিতে পারিনি, উনি নিলেন না, যে কোনো কারণে হোক না কারণ নিলেন না। আমি দেওয়ার চেষ্টা করলাম না, একদিন ওনারা নেবেন, আমি বিশ্বাস রাখি একদিন ওরা নেবেন। গীতা হাতে বিভিন্ন টেট পরীক্ষা কেন্দ্রে, গীতা হাতে ব্রিগেডে অচেনা ঘটনার সাক্ষী থাকলো রোববারের কলকাতা। যে ব্রিগেড দেখেছে নেহরু, ক্রুশ্চেভ, বুলগানিনের সমাবেশ, ব্রিগেড দেখেছে ইন্দিরা, শেখ মুজিবুরের সমাবেশ, ব্রিগেড দেখেছে নরেন্দ্র মোদী, জ্যোতি বসু, মমতা বন্দ্যোপাধ্যায়, লালু প্রসাদ যাদবের সমাবেশ, ব্রিগেড দেখেছে বিরোধী জোটের সমাবেশ। ব্রিগেড মানে তো রাজনীতির তীর্থক্ষেত্র বলে আমরা জানি। সেখানে আজ হলো গীতা পাঠ, সঙ্গে শঙ্খ বাজল, কাজী নজরুল ইসলামের গান গাওয়া হলো। উদ্যোক্তারা বলছেন 1,37,000 মানুষ একসঙ্গে গীতা পাঠ করে বিশ্ব রেকর্ড গড়লেন। কুণাল ঘোষের হিসেব সংখ্যাটা অবশ্য জাস্ট 3,780। अमृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद् गीते भवद्वेषिणी। এই সেই ব্রিগেড, যে ব্রিগেডে বিভিন্ন রাজনৈতিক দল তাদের দাবি দাওয়া উচ্চারিত করত। এই ব্রিগেডে সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখতেন। কখনো বিরোধী ঐক্যের জোট তৈরি হতো, কখনো ঐক্যবদ্ধ ভারতবর্ষ তৈরি করবার ডাক দিত। বিদেশের অনেক রাষ্ট্রনেতারাও এই ব্রিগেডে এসছেন, কিন্তু আজকের ব্রিগেড সম্পূর্ণ অন্য চেহারায়। গীতার মাহাত্ম্য বলতে প্রায় 1 লক্ষ মানুষ এই ব্রিগেডের মাঠে উপস্থিত হয়েছেন। গীতাকে ভারতবর্ষের জাতীয় গ্রন্থ করার দাবি নিয়ে তারা আজ গীতার 5টা অধ্যায়কে তারা পড়ছেন। অথ প্রথমোऽধ্যায়ঃ অর্জুন বিষাদ যোগঃ উৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব ইমা কুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकम्। 1,37,000 আমাদের কাউন্টে, মানে আমাদের কাউন্টে এসছে, আমাদের রেকর্ড, যেটা কোনো রাজশক্তি নয়, আমাদের সাধু সন্ন্যাসীদের প্রার্থনা, আপামর জনসাধারণ সাড়া দিয়েছেন, আমাদের সনাতনপন্থী হিন্দু সমাজ সাড়া দিয়েছেন। আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম, রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য শ্রীমদ্ ভাগবত গীতা আসুন,
প্রচুর মানুষ এসেছেন, গাড়ি বন্ধ, লঞ্চ বন্ধ, টেট পরীক্ষা, অনেক অমুক তমুক, পুলিশ লাগেনি, কর্পোরেশনের লোক লাগেনি, মানুষ হিন্দুরাই করে দিয়েছে। 3780 জনের কণ্ঠে গীতা পাঠ হয়েছে। তো ব্রিগেড ভাড়া কারোর দরকার ছিল না। ব্রিগেড ভাড়া করে কী হতো, আমাদের শ্রদ্ধানন্দ পার্কে হয়ে যেত। লোক হবে না বলেই প্রধানমন্ত্রী নিজেও আসবেন বলে আসেননি। আসলে এই কথা বলার অপেক্ষা রাখে না যে ভাগবত গীতা পাঠের অনুষ্ঠান মানে তো ধর্মীয় বিশ্বাসের অনুষ্ঠান। বিজেপির এমপি এমএলএরাও মঞ্চে জায়গা পেলেন না, কিন্তু গোটা অনুষ্ঠান জুড়ে যে চোরাস্রোতের মতো রাজনীতি জড়িয়ে থাকলো তার প্রমাণ কিন্তু ছত্রে ছত্রে মিলল। মাকু সেকুদের আক্রমণ, নরেন্দ্র মোদীর প্রশংসা, শ্রীকৃষ্ণের বাণী পাঠের অনুষ্ঠানে বারবার জয় শ্রীরাম ধ্বনি। ব্রিগেডে হচ্ছে লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আর তার জন্য ঢাক বাদক তারা এসেছেন বিভিন্ন জেলা থেকে। তারা বলছেন তাদের পেশা হলো এই ঢাক বাজানো, কিন্তু আজকে এই ব্রিগেডের মাঠে গীতা পাঠের জন্য তারা যে এসছেন সেটা সম্পূর্ণ তাদের মনের ইচ্ছাতেই। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, আর এই ভগবান বিষ্ণুর যে গীতা পাঠ, লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, স্বামী বিষ্ণুর যে কৃপা। খুবই আনন্দিত আমরা এই প্রোগ্রামটিতে আসতে পেরে। সকাল থেকেই কিন্তু হাওড়া স্টেশনে বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্ম অবলম্বনকারী মানুষরা তারা কিন্তু ভিড় জমিয়েছে। সেই আমাদের চিন্তাধারার ব্যক্ত হবে লক্ষ কণ্ঠে গীতা পাঠে। না, লঞ্চ পরিষেবা চলছে না। সনাতনী ধর্মের পক্ষ থেকে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। প্রথম কথা যে এটা আমাদের নেতা, জননেতা, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী উনি বক্তব্য দিয়ে বলেছেন কি আপনারা হাওড়া স্টেশনে ক্যাম্প করুন, যারা আসছে আমাদের সনাতন কর্মী সবাইকে গাড়ি করে আমরা ব্রিগেডে পৌঁছে দিচ্ছি। সকাল থেকেই শিয়ালদহ স্টেশনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এবং ভক্তেরা তারা আসা শুরু করে দিয়েছেন। এখানে বাসের ব্যবস্থা করা হয়েছে, শিয়ালদহ স্টেশন থেকে বাসে করে এই সমস্ত মানুষজনকে নিয়ে যাওয়া হবে ব্রিগেডে। আমি সনাতন ধর্ম মানুষকে আমি এগিয়ে যেতে চাই। ঐতিহাসিক এক লক্ষ কণ্ঠে গীতা যে আমরা যে সমাবেশটা করতে চলেছি, এটা পশ্চিমবঙ্গের বুকে এক ঐতিহাসিক হয়ে থাকবে। আজকে সনাতনী হিন্দুরা প্রমাণ করে দিয়েছে শুধু কলকাতা শুধুমাত্র সেকু মাকুদের ধ্বনিতে না, শুধু রাজনৈতিক ধ্বনিতে নয়, হরে কৃষ্ণ নামে কলকাতা কম্পিত হতে পারে, শঙ্খর ধ্বনিতে কম্পিত হতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই পশ্চিম বাংলায় যে আমাদের এই যে বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ে যেন আমাদের এই গীতা পাঠের ব্যবস্থা করা হয়। ये जो गीता पाठ है, गीता पाठ कभी वेस्ट बंगाल के अंदर नहीं हुआ। जब से नरेंद्र मोदी आया तब से हर चीज़ बदल गया, और ये गीता पाठ जो वेस्ट बंगाल में हुआ, हम चाहे हर स्टेट में ये पाठ हो, पूरा भारतवर्ष में हो, गली गली में गीता पाठ हो। ব্রিগেডের ময়দানে এবার কিন্তু গীতা পাঠের আসরে তারা উপস্থিত হয়েছিলেন, ধর্মীয় ভেদাভেদ না ভেবেই তারা কার্যত এসেছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন দুজন, আমি জেনে নিই। আপনারা কি গীতা পাঠ করলেন? হ্যাঁ, করলাম তো। কেন গীতা পাঠ করেছি, এখানে নিমন্ত্রণ দিয়েছে, তারপর গীতা পাঠ করেছি, এখানে তো কোনো ভেদভাব নেই। সামনে 22 তারিখে জানুয়ারি রাম মন্দির ওখানে হচ্ছে, ওখানে যদি হয়ে যায় সব ওখানে যাবে। হ্যাঁ, খুব ভালো লেগেছে আমাকে। হ্যাঁ, আমার সবটা এক আছে, সব ধর্ম। হ্যাঁ, এটা এই জন্য খুব ভালো লেগেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আসলে ছোটবেলা হোক, মেজোবেলা হোক, বড়বেলা হোক, যে কোনো বেলা আমাদের স্মৃতিসত্তাতে সবসময় রয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মানেই সেখানে রাজনৈতিক আবহ। বাংলার কাছে ব্রিগেড মানেই রাজনীতির তীর্থক্ষেত্র, একথা আর আমার বলার অপেক্ষা রাখে না। কিন্তু গীতা পাঠের অনুষ্ঠানের গায়েও যে রাজনীতির গন্ধ লেগে গেল তার প্রমাণ আমরা দেখলাম। এবার খোলাখুলি রাজনীতির কথাটা একটু দেখুন এবং শুনুন। তা তো আমাদের ঘরে ঘরে এমনিতেই আছে। এখন গীতা নিয়ে যারা রাজনীতি করতে যায় বা পলিটিক্যাল ইভেন্ট বানাতে যায়, সেটা নন পলিটিক্যাল প্যাকেজেই হোক, কেন করছে, কে করছে, কারা পেছনে, তো সবাই জানেন। সেটা গীতার পক্ষে অসম্মানজনক। এরা তো সেকুলার, এরা হিন্দু বিরোধী। যদি
মানুষের বিশ্বাসের উপরে ভরসা থাকে, তাহলে কেউ মানুষের বিশ্বাসকে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে আসে না, ব্রিগেডের মাঠে নিয়ে আসে না। ব্রিগেডের মাঠে যেখানে রাজনীতির সভা হয় বলে সবাই জানেন, সেখানে গীতা পাঠের ব্যবস্থা করার মধ্য দিয়ে কার্যত রাজনীতিকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে এবং গীতা পাঠের মধ্য দিয়ে যারা বিশ্বাস করেন তাদের প্রতিও অবিশ্বাস করে টেনে হিঁচড়ে রাস্তায় দাঁড় করানো হয়েছে। এরা তো সেকুলার, এরা হিন্দু বিরোধী। এই কথাটা অন্য ধর্মের অনুষ্ঠানে বলতে পারে? পার্ক স্ট্রিটে 3000 পুলিশ। আমি বড়দিনকে শুভেচ্ছা জানাই, তো বড়দিন কি ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত আছে? পার্ক স্ট্রিটে 3000 পুলিশ, আর গীতা পাঠের লক্ষাধিক মানুষের এখানে একটা পুলিশ নেই। এটা প্রমাণ হয়ে গেল মমতার সরকার হিন্দু বিরোধী সরকার।